আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরের ভিতরে হয়েছে বিদ্রোহ। রিপাবলিকানদের চাপে ট্রাম্প কোণঠাসা। বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনা। ইরান যুদ্ধ নিয়ে এবার প্রশ্ন উঠেছে খুদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজ দলের রিপাবলিকান শিবিরের ভিতর থেকে। যে দল সাধারণত ট্রাম্পের পাশে থাকে সেই দলই কয়েকজনের সিনেটর এখন যুদ্ধের সিদ্ধান্ত, ব্যয় এবং প্রশাসনের তথ্য প্রকাশ নিয়ে প্রশ্ন তুলছে। তাহলে কি ইরান যুদ্ধে ট্রাম্পের অবস্থান দুর্বল হয়ে যাচ্ছে, নাকি এটি শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ? চলুন বিস্তারিত ছোট্ট করে একটু বিশ্লেষণ করা যাক। রিপোর্ট অনুযায়ী ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকান সিনেটরদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সঙ্গে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে এই বৈঠকে। বিশেষ করে রিপাবলিকান সিনেটররা বিল ক্যাসিডিও প্রশ্ন তুলেছেন, ইরানের সঙ্গে যে সমঝোতা বা পরিকল্পনার কথা বলা হচ্ছে সেটি আসলে কতটা কার্যকর এবং জনগণকে পুরো তথ্য দেওয়া হচ্ছে কিনা। ক্যাসিডির বক্তব্য ছিল, যুক্তরাষ্ট্রের জনগণকে আরও পরিষ্কারভাবে জানানো প্রয়োজন যে যুদ্ধের লক্ষ্য কী এবং পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। এখানে বড় বিষয় হলো, ট্রাম্প নিজ দলের মধ্যে এখন মতপার্থক্য দেখা দিয়েছে। মানে ট্রাম্পের যে দলটি আছে সেই দলের ভিতরে ট্রাম্পের বিরুদ্ধে প্রশ্ন তৈরি হয়ে গেছে। অনেকেই বিরোধিতা করছেন ট্রাম্পের। কারণ সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে হবে। ফলে ইরান যুদ্ধের মতো একটি বড় আন্তর্জাতিক ইস্যু এখন অভ্যন্তরীণ রাজনীতির অংশ হয়ে উঠেছে। কারণ ইরানে যে যুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র, সেই যুদ্ধের কারণে নিজ দলের ভিতরে সে চাপে আছে এবং সে ইরানের সঙ্গে কী চুক্তি করেছে, কী নিয়ে আলোচনা করেছে, তারই সিনেটররা তাকে প্রশ্ন করছে জনগণের সামনে উন্মুক্ত করার জন্য। একটি বড় প্রশ্ন, আন্তর্জাতিক ইস্যু অভ্যন্তরীণ রাজনীতির অংশ হয়ে ওঠার কারণে এই চাপগুলো তৈরি হয়েছে। কারণ সামনে হচ্ছে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে অনেক রিপাবলিকান নেতা আশঙ্কা করেছেন, দীর্ঘমেয়াদী যুদ্ধ, বিপুল সামরিক ব্যয় সাধারণ ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনারা সবাই হয়তো জানেন, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবথেকে বড় পরাশক্তি হিসাবে ধরা হয়। কিন্তু তারা যে যুদ্ধ পরিচালনা করে পৃথিবীতে, সেই অর্থ ম্যাক্সিমামই আসে মার্কিন নাগরিকদের করের টাকায়। আর সেই করের টাকায় কিভাবে ব্যবহার করছে, কিভাবে সে নিচ্ছে, তার জবাবদিহিতা কিন্তু তাদেরকে করতে হয়। আর সে যদি সঠিকভাবে জবাবদিহিতা না করতে পারে, তাহলে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পকে পরাজয় মেনে নিতে হবে। অনেক রিপাবলিকান নেতা আশঙ্কা করছেন, দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপুল সামরিক ব্যয় সাধারণ ভোটারদের মধ্যে এই প্রশ্ন উঠতেই পারে, স্বাভাবিক বিষয়। এদিকে ট্রাম্প প্রশাসন ইরান যুদ্ধের খরচ সামালতে কংগ্রেসের কাছে বড় অঙ্কের অতিরিক্ত অর্থ চেয়েছিল। এখন ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে দেখেন, ইরান এমন একটি রাষ্ট্র, সে দীর্ঘ 50 বছর যাবৎ সে তার নিজের দেশকে চালাচ্ছে এবং প্রতিবেশীর প্রক্সি যোদ্ধাদেরকে চালাচ্ছে এবং সে টিকে আছে মাঠে। আর মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বড় দেশ, কথা সত্য, কিন্তু তাদের সামরিক বাজেট অনেক বড়। তাদের সেনাবাহিনীর যে খরচ, তাদের অন্যান্য মিত্রদেরকে তারা যে নিরাপত্তা দেয়, যে খরচ, এই সব কিছু মিলিয়ে আসলে আমেরিকা এগুলিকে কুলাতে পারছে না। আর অল্পতেই সন্তুষ্ট ইরানের যে প্রক্সি যোদ্ধা আছে বা ইরানের যে নাগরিকরা আছে, তারা অল্পতে সন্তুষ্ট হতে বাধ্য হচ্ছে। কারণ তার বিকল্প তাদের কাছে নেই। না থাকার কারণে কিন্তু ইরান আজকে এই জয়ের মুখ, মানে বিজয়ের মুখটা দেখতে পেরেছে। এই অর্থের পরিমাণ কয়েক হাজার কোটি ডলার। ফলে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি আবারও দীর্ঘমেয়াদী সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে?
সমালোচকদের মতে যুদ্ধ শুধু সামরিক বিষয় নয়, এর সঙ্গে অর্থনীতি, জনগণের করের অর্থ জড়িত আছে। এটা স্বাভাবিকভাবে একটি দেশ যখন আরেকটি দেশের সঙ্গে যুদ্ধ করে, তখন সেই দেশটি অবশ্যই তার নাগরিকদের করের টাকা এবং তার সামরিক সক্ষমতাকে ধরে রাখার জন্য অবশ্যই এই অর্থ ব্যয় করতে হবে। ইরান যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্র বা ইরানের মধ্যে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, তেলের বাজার এবং বিশ্ব রাজনীতিতে এর বড় প্রভাব রয়েছে। কারণ ইরান কিন্তু প্রায় বিশ্বের যে 5 ভাগের 1 ভাগ তেল রপ্তানি হয় হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে। আর এই হরমুজ প্রণালীকে ইরান টোটালি ব্লক করে রেখেছিল, তারা কাউকে যেতে দেয়নি। আর যার কারণে ইরানের কৌশলগত অনেক বড় একটি বিজয় হয়েছে। একদিকে ট্রাম্প শক্ত অবস্থান দেখাতে চাইছে, অন্যদিকে তাদের দলের কিছু সদস্য যুদ্ধের কৌশল ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। নিঃসন্দেহে প্রশ্ন উঠবেই, স্বাভাবিক। কারণ একটি দেশ যখন এত বড় একটি পরাশক্তি ইরানের মতো একটি দেশের সঙ্গে সামরিক শক্তিতে টিকে থাকতে পারে না, তার সঙ্গে ইসরায়েল ছিল এবং আমেরিকা, তাদের এত বড় শক্তি থাকার পরেও কিন্তু ইরানকে মাথা নত করাতে পারেনি। ইরানের রাজনীতিবিদরা তৈরি হয়েছে এমনভাবে যে তাদেরকে কেনা যায় না, তাদেরকে নারীর লোভ দেখানো যায় না, তাদেরকে হানি ট্র্যাপে ফেলানো যায় না, তাদেরকে অর্থ দিয়ে কেনা যায় না। তাদের সততা, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের মেধা, আল্লাহ তাদেরকে এমনভাবে ভরপুর করে দিয়েছে যে তারা কারো কাছে বিক্রি হয়নি। আর বিক্রি না হওয়ার কারণেই কিন্তু ইরান আজও পর্যন্ত এই মধ্যপ্রাচ্যের যে শক্ত অবস্থান নিয়ে টিকে আছে। মধ্যপ্রাচ্যের যে যতগুলো দেশ আছে, সৌদি আরব, কাতার, দুবাই, আরব আমিরাত, সবাই কিন্তু ইরানের বিরুদ্ধে, মানে গোপনে গোপনে বিরুদ্ধে বা তলে তলে বিরুদ্ধে। তারা হচ্ছে আরব জোট, ঠিক আছে। আর ইরানকে বাদ দিয়ে, মানে একটা সাইড করে ফেলে রেখে ইরানকে বাদ দিয়ে তারা নিজেরা অনেক ধনী হয়েছে। সৌদি আরব অনেক বড় বড় বিল্ডিং তৈরি করেছে, দুবাই তো বিশাল বড় বড় বিল্ডিং তৈরি করেছে, একবারে পুরো ইউরোপিয়ান স্টাইলে, ঠিক আছে। পুরো মিডল ইস্টের কেন্দ্রবিন্দুতে দুবাই এখন বাণিজ্যিক হাব হিসাবে তৈরি হয়েছে। যত চোরবাটপার আছে সব ওইখানে যা থাকে। আমাদের দেশের, অন্যান্য দেশের সবাইকে নিরাপত্তা দেয় এই দুবাই। কিন্তু আল্লাহর কি খেলা দেখেন, এই খেলাতে ইরান এমন এক খেলা দেখিয়েছে যে তোমার যতই অর্থ থাকুক না কেন, তোমার যতই কিছু থাকুক না কেন, তোমার নিরাপত্তা মার্কিন যুক্তরাষ্ট্র দিতে পারবে না। আর সেই কারণেই কিন্তু ইরান আজ বাঘের মতো পৃথিবীর মানচিত্রের বুকে বা তার দেশ নিয়ে দাঁড়িয়েছে। আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে। আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার পর তার সন্তান দায়িত্ব নিয়েছে। আয়াতুল্লাহ খামেনি যতটা শক্ত ছিল, তার থেকে কয়েক গুণ বেশি শক্ত হচ্ছে আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা খামেনি। তিনি এমন নেতৃত্ব দিয়েছেন যে আমেরিকাকে বাধ্য করেছেন যে পরাজয় স্বীকার করতে। আর এই বিজয় কিন্তু ইরানের হয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। যদি আমাদের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।